করছিলাম যে উত্তরবঙ্গের চা বাগান আলিপুরদুয়ারে, সেই চা বাগানে আরএসএস এর স্কুলগুলো যেগুলো আমরা দেখে এসেছি, যেখানে তার একটা প্রভাব আছে, এবং জলপাইগুড়িতে একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হচ্ছে। উত্তরবঙ্গের যদি আমি তিনটে সিট দেখি আজকে, একটা কোচবিহার এবং একটা জলপাইগুড়ি, এই দুটো সিটে কিন্তু যে যাই বলে বলুক না কেন হাড্ডাহাড্ডি লড়াই একটা রয়েছে। দেখ বিশ্ব, ধনেশ্বর রায় বলে একজন ভাওয়াইয়া শিল্পীর একটা খুব বিখ্যাত গান আছে, একবার উত্তর বাংলা আসিয়া যান, হামার জাগাখান দেখিয়া যান, মনের কথা বলিয়া যান রে বন্ধু, হামার কথাও শুনিয়া যান রে। কেন আমি এই গানটা দিয়ে শুরু করলাম? যখন আমরা জলপাইগুড়ির দুজন ক্যান্ডিডেটের বক্তব্য শোনাচ্ছিলি তুই, তখন জয়ন্ত রায় বললেন যে জল জঙ্গল নদীর অধিকার হারিয়ে যাচ্ছে। ইন্টারেস্টিংলি হচ্ছে বিজেপির আমলে সবচেয়ে বেশি ফরেস্ট জমির মানে জলে জঙ্গলের জমির রেগুলেশন বদলেছে। ওনারা জানা উচিত ছিল যে এটা বিজেপি সরকার সবচেয়ে বেশি বদলেছে, এবং সেখানে বাম এবং কংগ্রেস মিলিতভাবে প্রতিবাদ করেছে। নাও হিয়ার কামস দ্য সেকেন্ড বিগার কোয়েশ্চেন, যখন এফটিএস মানে ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটি ঢুকছিল বা বনবাসী কল্যাণ পরিষদ ঢুকছিল, তখন বামেরা কি করছিল? বামেরা কি করছিল সেটা একটা সহজ উদাহরণ আমি দিতে পারি, যেটা হয়তো পার্থবাবু বা কংগ্রেসের জন্য খুব ভাল লাগবে না। আমরা নিজেরা দেখেছি আলিপুরদুয়ার সিটে যিনি বামেদের প্রার্থী মিলি ওরাও, আমার বলতে কোনো অসুবিধা নেই যে 2019-এর নির্বাচনের পর তাকে আবার 2024-এ মনোনয়নপত্রের দিন দেখা গেছে। এবং সবচেয়ে বড় কথা পার্থবাবুকে বলি, মিলি ওরাও তার বাবা রাজ্যের মন্ত্রী ছিলেন এবং দাপুটে মন্ত্রী ছিলেন। তিনি তার জন্ম কর্ম তার সমস্ত কিছু ওই উত্তরবঙ্গে। তিনি বাংলা বলতে পারেন না, তিনি বাংলায় কথাই বলতে পারেন না। মানে আমরা নিজে কথা বলে দেখে এসেছি যে এর থেকে মানে তিনি তাকে কি করে ভোটারদের সাথে কানেক্ট করবেন, তাই তো সুমন? একদম। এবং সেক্ষেত্রে আরও কটা পয়েন্ট অ্যাড করতে হবে, যেহেতু আমরা আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে আলোচনা করছি। কোচবিহার সিটটা তর্কের খাতিরে কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের সাথে তুইও ইন্টারভিউ নিয়েছিস। কোচবিহারে ফরওয়ার্ড ব্লকেরই আসন ছিল, সেখানে কংগ্রেস একজনকে প্রার্থী করলো। যাকে প্রার্থী করলো তিনি 2019-এ 18,994 ভোট পেয়েছিল। তার মানে নিশ্চয়ই এবার তিনি 18 লাখ ভোট পাবেন না, ওই 20,000 ভোটই পাবেন। তাহলে বামেদের সঙ্গে জিতেছিল খুব সম্ভবত, আমার যতদূর মনে হচ্ছে 54,000-এর কাছাকাছি ভোটে, আর একটু কম মনে হয় 54 মানে 50,000-এর কাছাকাছি। আর এদিকে পেয়েছিল 54 প্লাস 18। হ্যাঁ, ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের কাছে প্রায় 70,000 ভোট আছে। ঠিক। তো তাহলে বাম কংগ্রেসের ঐক্যটা কি হলো? নাও হিয়ার কামস মোর ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তুই প্রশ্ন করলি যে কংগ্রেসের কোনো দুর্বলতা নেই। দেখুন দেখ দুর্বলতাটা হচ্ছে এইটা, যে এটা তো সত্যি কথা যে বিজেপি তার জেতবার জন্য, তা তো জেতাটা অন্যায় নয়, যে নরেন্দ্র মোদী রোজ আসছেন, অমিত শাহ রোজ আসছেন, মমতা ব্যানার্জি পড়ে আছেন। রাহুল গান্ধী যিনি জলপাইগুড়ি দিয়ে শুরু করলেন, তিনি কি জলপাইগুড়িতে সিপিএমের সবচেয়ে তরুণ প্রার্থী দেববর্মা তার সমর্থনে একবার প্রচারে এলেন না, তিনি কোচবিহারে এলেন না, তিনি আলিপুরদুয়ারে এলেন। তো তাহলে আমাদের দুটো জিনিস ধরে দিতে হবে, নয় রাহুল গান্ধী পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিয়েছেন যে ইন্ডিয়া ব্লক এখানে যা করছে করুক, আর না হলে তিনি ভাবিতই নন। তো তাহলে একদম পার্থবাবুর এই বক্তব্যটা ঠিক, বা যেটা তোরও প্রশ্ন, যে এই যে বাম কংগ্রেসকে শূন্য করতে গিয়ে লোকে ভেবে নিল যারা তৃণমূল বিরোধী যে আমাদের বিজেপির কাছে যেতে হবে, কিন্তু এই অল্টারনেটিভ তো থাকতো যদি কংগ্রেস রাস্তায় থাকতো। ঠিক। আমি শান্তনুদার কাছে আসবো। শান্তনুদা, আজকে যে তিনটি কেন্দ্রে ভোট হলো, আমি প্রধানত আজকে আলোচনা তা নিয়েই করছি, একটা কোচবিহার, একটা জলপাইগুড়ি, একটা আলিপুরদুয়ার। প্রধানত রাজবংশী ভোটের অধিকাংশটাই আজকে হয়ে গেল, অধিকাংশ। জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুটিতে রাজবংশী ভোট প্রচুর রয়েছে, আলিপুরদুয়ারও রয়েছে। আলিপুরদুয়ারে প্রধানত আদিবাসী এবং জনজাতির ভোট রয়েছে। এই রাজবংশী ভোট 2019 এবং 2021-ও ইলেকশনে তৃণমূলের পাশ থেকে সরে গিয়েছিল। আপনারা এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে এটা কি আপনাদের ফরে আনতে পারবেন, বা অন্য কোনো কেমিস্ট্রি রয়েছে? প্রথমত বিশ্ববাবু, আমি আপনাকে বলি, তৃণমূল কংগ্রেস এই ডিভিসি পলিটিক্সে বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্ম বর্ণ জাত প্রাত সম্প্রদায়ের জন্য সমানভাবে উন্নয়ন করেন। দ্বিতীয়ত, যদি তর্কের খাতিরে প্রতিশ্রুতি কথা বলি, বিজেপির নারায়ণী সেনার প্রতিশ্রুতি কোথায় গেল? অন্যদিকে এই রাজবংশী কামতাপুরী কুরুক ভাষাকে স্বীকৃতি দান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনাকে মাথায় আনতে হবে। আজকে নারায়ণী, জঙ্গলমহল, গোর্খা পুলিশে ব্যাটালিয়ান তৈরি হয়েছে, কে করেছে?
পঞ্চানন বর্মার ইউনিভার্সিটি কে করেছে? একাধিক প্রকল্প। আপনি চা বাগানের কথা বলছিলেন, একের পর এক কেন্দ্রীয় সরকারের আমলে সেই সময় চা বাগান বন্ধ হয়ে যাচ্ছিল, মমতা ব্যানার্জির উদ্যোগে চা বাগান মুখ্যমন্ত্রী খুলেছে। নিজে বলছেন যে আমি এত চা- করেছি কিন্তু ভোট পাচ্ছি না। চা সুন্দরী থেকে শুরু করে চা শ্রমিকদের ডেলি ওয়েজ বাড়ানো থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই তো এবার বদলের জন্য অপেক্ষা করছিল, সেই জন্যই তো এত মা বোনেরা লাইনে দাঁড়িয়ে 70, 75, 77, 78% ভোট হয়েছে। এবং তার প্রতিফলনটা সেই কারণেই তো দেখবেন 3-0-তে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং অন্যান্যদের কিভাবে গোহারান হারায়। আমি শান্তনুদাকে একটা প্রশ্ন করতে পারি? যেহেতু শান্তনুদা ডাক্তার, বিষয়টা ভালো জানে, কিন্তু কোথাও কি রায়গঞ্জের এইমস কল্যাণীকে সরিয়ে আনার দাম কি তৃণমূলকে দিতে হচ্ছে উত্তরবঙ্গে? দেখুন, আমি পার্লামেন্টারি হেলথ স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলাম। আপনাকে জানাই, ভারতবর্ষের অধিকাংশ এইমসে আমার ভিজিট করার সৌভাগ্য হয়েছিল। এইমসের কথাগুলো কি করুণ পরিণতি যদি বলতে হয়, বিশ্বটাকে আর একটা শো করতে হবে, সেই আলোচনা না তোলাই ভালো। এটা বাংলার মমতা ব্যানার্জি নয় যে হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচারের সার্বিক ডেভেলপমেন্ট করেছে। নরেন্দ্র মোদী প্রচার সর্বস্ব পাবলিসিটি মাস্টার, সংখ্যা বাড়ানোর জন্য খালি এতগুলো এইমস করেছি। ঘুরে দেখুন, ডিপার্টমেন্ট আছে, ডাক্তার নেই, ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট আছে, পোস্টমর্টমের মর্গ নেই, এরকম একাধিক বললাম। তো এটা যদি বলতে হয়, আমার কাছে তথ্য আছে। শান্তনুদা, আপনাদের বিশ্বটাকে সুপার আরেকটা বড় স্পেশালিটি show করতে হবে। হসপিটালের মতন, যেখানে শুধু গেটটাই খুব কস্টলি দেবজিৎ আর তৃণমূলের ভিতরটা পুরো বক্তব্য। ফাঁকা। কেন বিজেপির সমালোচনা করছি বলে কংগ্রেস বন্ধুর এত গায়ে জ্বালা কেন? আমি তো কংগ্রেসকে কিছু বলিনি। মানে আতাতটা এতই গভীরে, একদিকে সিপিএম এর উত্তরীয় পরে ঘুরতে হবে, আবার বিজেপিকে অক্সিজেন দিতে হবে, সেই জন্য বিজেপি বিরোধী কথা বললে স্টুডিওতেও তৃণমূলের শান্তনুদা, বিরোধিতা করতে শান্তনুদা, হবে। চিন্তা করবেন না, সেকেন্ড স্টুডিওতেও তৃণমূলের বিরোধিতা ফেজের করতে হবে। পরেই দেখবেন লুজ দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী, চিন্তা করুন। আরে দেখতে পাচ্ছি আমরা তো, 2021 অজিত বাবুকে তো দেখতে পাচ্ছি। 2021 আপনাদের অজিত সঙ্গে বাবুকে দেখতে নরেন্দ্র পাচ্ছি। মোদীর সেটিং দেখেছি বিধানসভা অধীর নির্বাচনে। বাবুকে তো দেখতে পাচ্ছি। আমরা দেখেছি। বিশ্বদা, একটা বিনম্র আবেদন, আইএনডি, সর্বভারতীয় আইএনডি ইয়া জোটের এরা যদি নিজেদের মধ্যে আকচাকচি বন্ধ করে আমাকে যদি একটু এয়ার টাইম দেন, তাহলে কয়েকটা কথা বলি। এই তৃণমূল বলছে মা বোনেরা যা ভোট দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের এফেক্ট কিন্তু না, 3-0। একদম ওই তো বোঝাই তো যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারটা বোঝার জন্যই তো ওই সন্দেশখালিতে রাত্রির 8টার পরে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার পেতে হবে সেটার জন্যই তো রাত্রির 8টার পরে ডাকতেন। আমি বলিনি, ওই এই রাজ্যের মহিলা কমিশনের রিপোর্ট, জবানবন্দি আর কি। মহিলা কমিশন বলে যে দপ্তরটা আছে না এই রাজ্যে, সেই রাজ্য সরকারের যে দপ্তর, সেই দপ্তরের এই ধরনের কথাবার্তা শুনেছি বটে। যে আমি যেটা বলতে চাই, যে এতক্ষণ ধরে অনেক কিছু শুনলাম, অনেক কিছু হলো, এ কথা ঠিক আপনারা বলেছেন যে নিরন্তরভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদ্ধতিতে চলা যে সংগঠন, সেটা হচ্ছে বনবাসী কল্যাণ আশ্রম, ফ্রেন্ডস অফ দ্য ট্রাইবাল সোসাইটি। এখানে কিছু অন্য নামেও পরিচয় আছে। তারা একল বিদ্যালয় চালিয়েছেন, অর্থাৎ একজন মাত্র শিক্ষক, তিনি গ্রামে গঞ্জে গিয়ে তিনি চালিয়েছেন। দেখুন, এই কাজ বামেরাও করতে পারতেন না তা নয়, কিন্তু বামেরা কখনোই উত্তরবঙ্গের ওই জায়গাগুলোতে ওইরকমভাবে পাত্তা খুব একটা দেননি। ভাবতেই পারেননি যে 34 বছর আছে অষ্টম বামফ্রন্ট যে হবে না, সেটা ওনারা বিশ্বাসই করতে পারেনি। কিন্তু যে জিনিসটা হয়েছে, আমি 1 মিনিট বলে নি পার্থদা, যে জিনিসটা হয়েছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উত্তরকন্যায়, আপনি বলুন একজন সচিব আছেন, একজন সচিবের নাম করুন, আপনি তো বরিষ্ঠ সাংবাদিক, এতে তো কোনো অস্বীকার করা যায় না। আর এই মুহূর্তে আমাদের এই আলোচনাটা রাজনীতি নিয়েই যখন হচ্ছে, আসুন, উত্তরকন্যা আছে একমাত্র ওই যে ভদ্রলোক শুধু গাড়ি নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন আর নিশীথের যে কোনো কনভয় গিয়ে গুঁতো মারছিলেন, ওই উন্নয়ন মন্ত্রী ছাড়া, সেই মন্ত্রী ছাড়া আর কে আছে? আর দ্বিতীয়ত আরেকটা কথা পার্থদা খুব অনেকক্ষণ ধরে বলছেন, আমিও শুনে যাচ্ছি, কি করবো বলুন, যে এরা এই মডেলটা এটা নয় অর্জুন সিংয়ের মডেল, এই মডেলটা সেটা নয় ওই মুকুটের মডেল। এই মডেলটা, মানুষ তো সেই মডেলটাকেও গ্রহণ করেছিলেন এবং পরীক্ষা করেছেন, তারপরে বর্জন করেছেন। বায়রনের মডেল মনে পড়ে? বায়রন, উরে বাবা, এই যে আমার দুপাশে বসে আছেন যারা বায়রনকে জিতিয়েছিলেন, এবং এই কথা কি কংগ্রেসের মুখপাত্র বলবেন যে না, বায়রনকে জেতানোর জন্য বামেদের কোনো অবদান ছিল না? অবশ্যই ছিল, অবশ্যই ছিল। আরে বিড়ি বাঁধতে যদি পাতার বড় অবদান থাকে বা ওই ইয়ের অবদান থাকে, সুতরাং অবদান আছে। আপনারা নেননি? হ্যাঁ? আপনারা নেননি? আমি তো বলছি যে বায়রনকে জেতানোর যে সিস্টেম, তাতে তো এনারা করেছিলেন, এরা তো মানুষের কাছে একটা মডেল রেখেছিলেন, মানুষ তো সেটা নিতেও গিয়েছিল, নিয়েও ছিল, গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। এই মুহূর্তে আজকে যদি আপনাদের 42টা কেন্দ্রের প্রার্থী দেখা হয়,
তাহলে তো অধিকাংশ প্রার্থী তৃণমূল থেকে আসা। মানুষের তো হৃদয়ের পরিবর্তন হবে। আমরা কি অধিকাংশ প্রার্থীকে কি বাংলাদেশ থেকে নিয়ে আসবো? আবার নরম আমরা কি জায়গায় আপনি আমেরিকা আঘাত থেকে নিয়ে করছেন আসবো? বিশ্বদা। এটা তো স্বাভাবিক আছে। আবার নরম জায়গা। এটা তো স্বাভাবিক আছে। কোনো তৃণমূল নরম থেকে জায়গা যাবে, নয়, কোনো নরম জায়গা নয়। তৃণমূল থেকে একটা কথা যাবে, হচ্ছে কারা বলছেন, যাবে, কারা বলছেন আপনাদের ঘর ভেঙেই তো তৃণমূল তৈরি হয়েছে, ডিএনএটা তো এক। যাবে, আমার কথা কেন্দ্রীয় পরিষ্কার। বাহিনী নিয়ে ঘুরবে, আমার কথাটা হচ্ছে রঞ্জিত পরিষ্কার। একটা জিনিস বলি, এইটা কাউকে বলবেন না, একটা কেন্দ্র আছে রায়গঞ্জ, সেখানে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনি ছিলেন বিজেপির বিধায়ক, তৃণমূলে এসে এমপি সিটে দাঁড়িয়েছেন। একদম। কার্তিক চন্দ্র পাল প্রথমে ছিলেন কংগ্রেসে, তারপর তৃণমূলে, এখন বিজেপির পার্লামেন্ট ক্যান্ডিডেট। একদম। কেউ চেনেন, আপনিও চিনতেন না তাকে। না, না, কেন আপনিও চিনবো না? চিনতেন আমার জেলা সভাপতি চিনবো না কেন? আপনিও চিনতেন না। এদিকে ভিক্টর রামস, তিনি ছিলেন ফরওয়ার্ড ব্লকে, তারপরে কংগ্রেসে হয়ে দাঁড়িয়েছেন। এই তিনটে প্রার্থী নানা রকম দল ঘুরে দাঁড়িয়েছেন। সুতরাং এইটা দল বদল না, কারোর পক্ষে বলা ওই ঠিক যে না। বললাম, গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত, যে যার মতন করে করেছেন। কোন দলে গিয়েছেন, গ্রহণ করেছেন, পরীক্ষা করেছেন, তারা পরিত্যাগ করেছেন। বললাম দেবজিৎ বলছিল বটে, কিন্তু রেল সার্ভিসের পর না তৎকাল রেলে হচ্ছে এই শব্দটা খুব পরিচিত ছিল। ফলে এটা প্রথম খুব পপুলার করেছিল তৃণমূল কংগ্রেস, যে তৎকাল এন্ট্রি বলতে যা বোঝায়। তারপরে হচ্ছে যে আমি বললাম যে আবারও আমাদের রাজ্যে যাহা তৃণমূল করে বিজেপি তার বাইরে থাকতেই পারে না। ফলে সেটা হচ্ছে তৎকাল এন্ট্রির প্রথা ওরাও চালু করলেন। যোগদান মেলা ইত্যাদি সব পুরনো হয়ে গেছে। আমি মোর সিরিয়াসলি আমি এইটুকু বলবো যে যে আরএসএস স্কুলের কথা বলছিলেন নর্থ বেঙ্গলে, বললাম যে এই স্কুল এরকম হচ্ছে যে কি বলবো, ইনফর্মাল প্রোগ্রাম বামেরাও চালিয়েছিল। সাক্ষরতা অভিযান আপনারা যদি দেখেন 34 বছর ধরে সাক্ষরতার পেছনে একটা বড় ভূমিকা ছিল হচ্ছে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি। ফলে উল্টো আপনি যদি বলেন যে ফর্মাল স্কুলিং যে জায়গায় যাচ্ছিল অবৈতনিক শিক্ষা হওয়ার পর, স্কুল যেভাবে খুলেছিল, এখনকার মডেল না। এখন হচ্ছে স্কুলে রং হয় কিন্তু স্কুলে মাস্টার নেই। এখন হচ্ছে যে হাসপাতাল উদ্বোধন হয় কিন্তু ডাক্তার নার্স নেই, চিকিৎসা নেই। আপনি দেখবেন কল চাচ্ছে জঙ্গলমহলে, কিন্তু সেখানে কলের কানেকশন আসছে কিন্তু জল পড়ে না। আমি বলছি যে এই উন্নয়নের মডেলটা হচ্ছে যে আগে কখনো দেখেনি বামেদের সময়। ফলে কার্যত, আর বিজেপি তো আমি আপনাকে বললাম যে যে ট্রেলার বলতে যা বোঝাচ্ছে গত 10 বছর ধরে, তা যদি হয় এবং অরিজিনাল পিকচার এখন নাকি আমরা দেখব, তাতে যে পরিমাণ আমি বলবো যে কাজ, যে পরিমাণ বেকারি, যে পরিমাণ বৈষম্য, যে পরিমাণ আয়ের বৈষম্য বেড়েছে, যে পরিমাণ মানুষের খিদে বেড়েছে, পেটে ভাত নেই, হাতে কাজ নেই। ফলে এবার দাঁড়িয়ে কেবল রাম, রামনবমী, রাম ভক্তি, রামরথ, এর উপর দাঁড়িয়ে হচ্ছে যে ভোটটা করতে চাইছেন। আমি বলছি একটা বলে শেষ করব, ভোটটা আসলে এবার হবে, আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি, ইটস এ রেফারেন্ডাম টু মোদি। ইয়েস মোদি আর নো মোদি। এটা ইয়েস রাম ভক্ত, নো রাম ভক্ত না। দেখুন, ওরা চাইছে আসলে গর্বের 34-এ তো আমলাশোল ছিল। গর্বের 34-এ পিঁপড়ের ডিম খাওয়া আমলাশোল এই রাজ্যেই তো ছিল। আবারও বলছি গর্বের আমাদের 34 আমাদের রাজ্যে দারিদ্র অন্য যে কোনো রাজ্যে আপনারা যখন গুজরাট চালাতেন তার চাইতে হচ্ছে কম ছিল, এইটুকু বলতে পারি। আমি একটা কথা বলতে পারি, দেখুন আপনারা খুব ভারী ভারী কথা বলছেন, কিন্তু আমি এবং সুমন, আমার সহকর্মী সুমন, আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলের সবকটা কেন্দ্র ঘুরে ফেলেছি, সবকটা কেন্দ্র, এবং মানে সারাদিন ধরে ঘুরেছি। এবং আমি সাধারণত এই ঠান্ডা ঘরে বসে সপ্তাহে একটাই শো হয়, তার কারণ বাকিটা ঘুরি, মানুষের সাথে বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে। আমার কোথাও মনে হয়েছে, বা সুমনেরও কোথাও মনে হয়েছে, এবারে কিন্তু গোটা উত্তরবঙ্গে বিজেপির যে একটা ঝড় ছিল 2019 এবং 2021-এও, এবার কিন্তু সেটা নেই। কোথাও একটা মনে হয় সিট জিতবে কি জিতবে না বলতে পারবো না, হয়তো জিতবে, কান ঘেঁষে বেরিয়ে যাবে, কিন্তু কোথাও সেই ঝড়টা কিন্তু নেই যে একটা বিরাট একটা জিতে যাচ্ছে, সব জিতে গেল, তা নয়। আমার নিজের মনে হয়েছে একমাত্র আলিপুরদুয়ার ছাড়া কোচবিহার এবং জলপাইগুড়িতে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। এবং একটি, দুটি বা তিনটি বিধানসভা কেন্দ্রের এমন জায়গা পকেট রয়েছে, সেই বিধানসভা, যেমন আমি আলিপুরদুয়ারে বলতে পারি, যেমন আলিপুরদুয়ার শহর তৃণমূল অনেকটাই রিকভার করে নিয়েছে। আবার নাগরাকাটায় জন বার্লা কি করবে আমার খুব সন্দেহ আছেন, মানে হয়তো নেতার সঙ্গে ভোট যায় না। আবার ফালাকাটায় কিন্তু তৃণমূল খুব ভালো রেজাল্ট করবে। কুমারগ্রাম কোন দিকে যাবে তার উপর কিন্তু নির্ভর করবে আলিপুরদুয়ারের ভবিষ্যৎ, তাই তো সুমন? মোটামুটি একই সঙ্গে পরে কোচবিহারে যদি আসি, কোচবিহারে দিনহাটা কত লিড দিল, বা সীতাই জগদীশচন্দ্র বসু নিয়ে নিজের জায়গায় আদৌ লিড পাবেন কিনা, তার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সুমন, মানে যেটা তুই বললি সেটা তো সত্যি কথা, যে এই ইলেকশনটা
মানে খুব দুর্ভাগ্যজনক, মানে আমি বলবো বিজেপির পক্ষে খুব দুর্ভাগ্যজনক, বিজেপি যে টোনে শুরু করেছিল, যে টোনে 2 মাস আগেও ছিল, যদি আমরা মানে উত্তরবঙ্গে যেখানে ঘুরেছি সেখানে কিন্তু সন্দেশখালি খুব বড় ইস্যু নয়। এমনকি সত্যি কথা বলতে গেলে কি যে তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও খুব বড় ইস্যু না। কিন্তু আমি এটা বলছি না যে জয় শ্রীরাম বড় ইস্যু নয়, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অবশ্যই ইস্যু আছে, কিন্তু যে মানে লাহার বা যে মানে প্রবাহ বিজেপি আশা করেছিল সেটা নেই। এবার যেটা আবার ক্রিটিক্যাল পয়েন্ট, যেটা পার্থবাবুদের মানে অবশ্যই অস্বস্তির বিষয়, যে বামেরা যদি নিজেদের হারানো ভোটকে পুনরুদ্ধার করে তাহলে কিন্তু বিজেপির জন্য চিন্তার, কারণ বিজেপির কাছে যে ভোটটা গেছে সেই ভোটটা খুব ধর্মের কারণে গেছে, বা সে ভোটটা বেসিক্যালি তৃণমূলের প্রতি নেতিবাচক ভোট। এই ভোটটা কতটা বিজেপি হোল্ড করতে পারবে আর কতটা বাম কংগ্রেস জোট হোল্ড করতে পারবে সেটা বিষয়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একটা কথা বলা যায়, আমার যেটা মনে হয়েছে, আমার ঘুরে যেটা মনে হয়েছে, এই 3টি কেন্দ্রে প্রধানত মাইনরিটি ভোট খুব বেশি নেই, খুব কমই আছে। একমাত্র কোচবিহারই আছে। একমাত্র কোচবিহার সামান্য পরিমাণে আছে, বিরাট কিছু নেই। এবং এই 3টি কেন্দ্রের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে লড়াই প্রচন্ড হাড্ডাহাড্ডি। যেমন বিজেপির পক্ষেও বিরাট লহর যেটা বললি সেটা যেমন নেই, তেমনি তৃণমূলের কিন্তু প্লাস পয়েন্ট লক্ষ্মীর ভান্ডারের এফেক্ট কতটা পড়বে সেটা কিন্তু একটা বড় বিষয়। আমার ধারণা লক্ষ্মীর ভান্ডারে একটা বড় এফেক্ট পড়লেও পড়তে পারে। আবার তৃণমূলের পক্ষে অস্বস্তির কারণ কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন কেন্দ্রে, সেটা আলিপুরদুয়ার হোক, সেটা জলপাইগুড়ি হোক, সেটা দুটো ফর্মে, যারা দলে থেকে অন্তর্ঘাত করবেন একদম, এবং যারা সরাসরি বিজেপিতে একদম যাবেন, এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। সুতরাং এইগুলো কিন্তু বড় মানে প্রভাব ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যাই হোক, মোটামুটি এই হলো এই 3টি কেন্দ্রের ভোটের উত্তাপ। এবং 3টি কেন্দ্রে আমি একটুকু বলতে পারি যে কোচবিহার এবং জলপাইগুড়িতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফটো ফিনিশে কারা জিতবেন সত্যি জানা নেই। আলিপুরদুয়ারে কিছুটা হলেও এগিয়ে বিজেপি, কারণ 2.5 লাখ ভোটের মার্জিন কমাতে কত পারবেন সন্দেহ আছে। কিন্তু ভোটের উত্তাপ আছে, বাইরে উত্তাপও রয়েছে। আজ কলকাতায় হিট ওয়েভ হয়েছে, 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল। সুতরাং এর মধ্যে দিয়েই ভোটের উত্তাপ চলবে। আমরাও আমাদের এই লড়াই চালিয়ে যাব, আপনারাও লড়াই চালিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার আজকে অনুষ্ঠানে আসার জন্য।